আসসালামু আলাইকুম, আমি সোলাইমান হোসেন সিজান আছি তোমাদের সাথে। আজকে আমাদের রসায়নের একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট, সেটা হচ্ছে পানিতে দ্রবণীয়তা এবং অদ্রবণীয়তা। ঠিক আছে, যে কোন যৌগটি পানিতে দ্রবীভূত হতে পারবে, কোন যৌগটি পানিতে দ্রবীভূত হতে পারবে না এবং কেন হবে, এগুলা নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রথমে আমাদের পানি নিয়ে একটু কথা বলি। আমাদের বেসিকটা জানতে হবে, প্রশ্ন পরে সলভ করছি, আগে একটু বেসিকটা জেনে রাখো। সেটা হচ্ছে পানি। ঠিক আছে, পানির সংকেত কি? H2O। এই পানি হচ্ছে একটা পোলার দ্রাবক, তাই না? একটা কি বলতো, পানি একটা পোলার দ্রবণ, তাই না? এই হচ্ছে বিষয়। এখন এই পানিকে যদি আমি একটু ভাঙি, ঠিক আছে, একটু ভাঙি, তাহলে কি পাবো? দেখো, এই পানিটাকে আমি একটু ভাঙবো, ওকে, তাহলে এইরকম একটা বন্ধন পাবো না? এইরকম একটা বন্ধন পাবো, তাই তো, তাই না? এখন এই যে অক্সিজেন, অক্সিজেনের যোজনী কত? -2। আবার হাইড্রোজেনের কত? +1। এখন এই যে পোলার, পোলার বিষয়টা বোঝানোর জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ডেল্টা। এটা হচ্ছে বড় হাতের কি? ডেল্টা। ঠিক আছে, তো আমরা যখন অক্সিজেনের ক্ষেত্রে ইউজ করব তখন এটাকে ডেল্টা টু মাইনাস হিসেবে ইউজ করব, আর যখন হাইড্রোজেনের ক্ষেত্রে ইউজ করব তখন ডেল্টা প্লাস হিসেবে ইউজ করব। এটাও তাইলে কি হবে? ডেল্টা প্লাস। এই চিত্রটা মাথায় রাখো, এটা আমাদের কাজে লাগবে পরবর্তীতে। ওকে, এখন যদি কোনো কিছু আয়নিক যৌগ হয় তখন কি হবে, যদি কোনো কিছু সমযোজী যৌগ হয় তখন কি হবে, এই জিনিসটা আমরা একটু বুঝি। সমযোজী, সমযোজী যৌগ কিভাবে বুঝবো? দুইটা অধাতু একত্রে যুক্ত থাকবে, তার মানে অধাতু প্লাস অধাতু মিলে কি তৈরি হয়? সমযোজী যৌগ তৈরি হয়, তাই না? আর যদি আয়নিকের কথা বলি, আয়নিক, আয়নিক, তাহলে আয়নিক যৌগ তখনই তৈরি হবে যখন একটা অধাতু একটা ধাতুর সাথে যুক্ত হবে। ঠিক আছে, একটা অধাতু একটা ধাতুর সাথে। দেখো, সম মানে সমান, এই দেখো অ আছে, এভাবে মনে রাখতে পারো। ওকে, অধাতু অধাতু মিলে সমযোজী, আর হচ্ছে ধাতু আর অধাতু মিলে হচ্ছে আয়নিক। ওকে, ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পারছো? আশা করছি বুঝছো। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ওই যৌগ দেখে সেটা সমযোজী নাকি আয়নিক এটা সিম্পলিফাই করা। ওকে, আচ্ছা, এবার এদিকে তাকাও। যদি সমযোজী হয়, সমযোজী হয় তাহলে সেটা একটা পোলার যৌগ। ঠিক আছে, এখন দেখো, সমযোজী হইলে সেটা একটা কি যৌগ? পোলার যৌগ। তাহলে এই যে পোলার যৌগ, এটা জীবনেও কি দ্রবণীয় হবে না। ঠিক আছে, দ্রবণীয় হবে না। ওকে, তাহলে সমযোজী যৌগগুলো কখনোই কি হবে না? পানিতে দ্রবীভূত হবে না। তাহলে সমযোজী গুলা অলওয়েজ কি হবে না? সমযোজী যৌগ অলওয়েজ কি হবে? অলওয়েজ অদ্রবণীয়, অদ্রবণীয়। ওকে, এটা তোমাদের মনে রাখতে হবে। আর আয়নিক যৌগ যেগুলা, সেগুলা কি হবে? পানিতে দ্রবণীয়। কোথায়? পানিতে, পানিতে দ্রবণীয় হবে। ওকে, এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে। এখন আসো আমরা প্রশ্নটা সলভ করি, তাইলে তুমি বুঝতে পারবা। আর চিত্রগুলো আঁকাবো। ওকে, দেখো এদিকে আসো। আয়নিক যৌগ এবং সমযোজী যৌগ এই দুইটার মধ্যে একটু লক্ষ্য করো, তাহলে তুমি বুঝতে পারবা। ধরো তোমার এখানে হচ্ছে আয়নিক যৌগ, আমি কি রাখছি? PCl, সরি আয়নিক যৌগ বলছি, সমযোজী যৌগ। এটা কি বলতো? ফসফরাস। এটা কি একটা অধাতু না? এটা একটা অধাতু। আবার এই যে ক্লোরিন, এটাও কি বলতো? একটা অধাতু না? এটাও একটা অধাতু। তাহলে এই যৌগটাকে আমি কি বলতে পারি? সমযোজী যৌগ, তাই না? এটা একটা সমযোজী। ওকে, তারপরে দেখো NaCl, NaCl, দেখো এই যে সোডিয়াম, এটা কি বলতো? এটা একটা ধাতু। ঠিক আছে, কেন ধাতু? এটা গ্রুপ 1 এর। ওকে, আচ্ছা, এবার দেখো, সরি গ্রুপ 2 এর। এবার এটা দেখো Cl, এটা কি বলতো? একটা অধাতু না? এটা একটা অধাতু। তাহলে দেখো, ধাতু প্লাস অধাতু এই দুইটা মিলে কি তৈরি হচ্ছে? আয়নিক যৌগ। তাহলে এটা কি? একটা আয়নিক। ঠিক আছে, এবার বলো সমযোজী, এটা কি? অলওয়েজ কি? অদ্রবণীয় না? অদ্রবণীয় পানিতে। আর এটা কি হবে? এটা দ্রবণীয়। ঠিক আছে, কেন দ্রবণীয়? কারণ এটা একটা আয়নিক যৌগ। এই পর্যন্ত বুঝতে পারছো? এই পর্যন্ত তোমরা যদি বুঝতে পারো তাহলে তোমাদের জন্য বাকিগুলা কনসেপ্ট ক্লিয়ার করা একদম সহজ হবে। ওকে, ঠিক আছে, তাহলে চলো আমরা একটু দেখি। এখানে তোমাদের মূল বিষয় কি জানো? মূল বিষয় হচ্ছে, যদি এখানে না বুঝতে পারো তাহলে তোমাকে এটা টোটাল বিষয়টা মাথায় রাখতে হবে। কিভাবে? একটু আমি লক্ষ্য করাই তোমাদের, যে এটা আমার অদ্রবণীয়, এটা আগেই বাদ। এখন এটা দ্রবণীয় কেন হইলো এটা তোমাকে দেখাইতে হবে। ওকে, তাহলে দেখো এই যে NaCl, NaCl এটাকে যদি একটু ভাঙি তাহলে Na প্লাস আর Cl মাইনাস এইরকম পাবো না? দেখো, এটা একটা পজিটিভ, এটা একটা নেগেটিভ, অর্থাৎ এটা ক্যাটায়ন আর এটা একটা অ্যানায়ন। তার মানে এই যে ক্যাটায়ন এ কি করবে? ইলেকট্রন দান করবে, আর যে অ্যানায়ন এ কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। তার মানে এদের তোমার যুক্ত হওয়ার ক্যাপাবিলিটি আছে। ঠিক আছে, যুক্ত হওয়ার ক্যাপাবিলিটি আছে। আর একটু আগে আমরা পানিতে দেখলাম কিরকম, এরকম আমরা বন্ধন দেখলাম না পানিতে?
এইরকম যে এইখানে হচ্ছে ডেল্টা টু মাইনাস, এখানে হচ্ছে তোমার ডেল্টা প্লাস, এখানেও ডেল্টা প্লাস, তার মানে এরাও কি যুক্ত করার ক্ষমতা রাখে। ঠিক আছে, এবার এদিকে লক্ষ্য করো, এটা কি পজিটিভ, তার মানে পজিটিভ গুলা, এই যে এটা পজিটিভ সাইড, এটাও পজিটিভ সাইড, পজিটিভ সাইড গুলা অ্যানায়নকে ধরবে, আর এই যে তোমার নেগেটিভ সাইডটা হচ্ছে ক্যাটায়নকে ধরবে। এই চিত্রটা আমরা একটু দেখবো, তাহলে আমাদের বোঝা হয়ে গেছে। জাস্ট তুমি এটা মনে রাখবা যে আয়নিক যৌগ অলওয়েজ কি দ্রবণীয় হবে পানিতে। ঠিক আছে, এতটুকু মনে রাখবা। আয়নিক যৌগ চিনার উপায় কি? অধাতু প্লাস ধাতু। আর সমযোজী যৌগ চিনার উপায় কি? অধাতু প্লাস অধাতু। জাস্ট এই কথাটা মনে রাখবা, সমযোজী যৌগ পোলার যৌগ, যার কারণে সেটা কি দ্রবণীয়তা পানিতে হয় না। ঠিক আছে, দ্রবণীয় হয় না। ওকে, জাস্ট এতটুকু জানলেই হবে। চলো আমরা চিত্রটা আঁকাই, তাইলেই হয়ে যাবে। ওকে, দেখো চিত্রটা কেমন হবে। এই যে সোডিয়াম, এটা কি প্লাস না? এটা সোডিয়ামের প্লাস। এখন দেখো পানির যে ফর্মুলা, এদিকে তাকাও, পানি তার মানে হাইড্রোজেন অক্সিজেন এমন, তাহলে এটা হচ্ছে ডেল্টা প্লাস, এটা হচ্ছে ডেল্টা প্লাস, আর এটা হচ্ছে ডেল্টা টু মাইনাস, এমন না? বলো তো, এমন তো। এখন এই দিকে এটা কি পজিটিভ, এটা হচ্ছে ক্যাটায়ন, তাহলে ক্যাটায়নের দিকে অলওয়েজ কি অ্যানায়ন যাবে, এই যে এর হচ্ছে তোমার নেগেটিভ সাইডটা যাবে, অর্থাৎ এখানে অক্সিজেন হাইড্রোজেন, এইভাবে চিত্রটা এমন হবে। অক্সিজেন হাইড্রোজেন, এই যে এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, অক্সিজেন হাইড্রোজেন, অক্সিজেন হাইড্রোজেন, আমি আঁকাচ্ছি। হ্যাঁ, অক্সিজেন হাইড্রোজেন। এখন তোমাদের প্রশ্ন হতে পারে কয়টা দিব? তোমার ইচ্ছা মতো দিও। ওকে, তোমার ইচ্ছা মতো দিও। দেখো আমার আঁকানো শেষ, এবার ডেল গুলো আঁকাই দাও। এখানে কি হবে? ডেল টু মাইনাস, এখানেও ডেল টু মাইনাস, এখানেও কি হবে? ডেল টু মাইনাস, এখানেও ডেল টু মাইনাস, এখানেও কি হবে? ডেল টু মাইনাস, তাই না? এরকম এখানে কি হবে? ডেল প্লাস, এখানেও ডেল প্লাস, এখানেও কি ডেল প্লাস, এখানেও কি হবে? ডেল প্লাস, এখানেও ডেল প্লাস, এখানেও ডেল প্লাস, এখানেও ডেল প্লাস, এখানেও ডেল প্লাস। ওকে, দেখো আমাদের সোডিয়াম যেটা ক্যাটায়ন, এটা আঁকানো শেষ। এবার একটু লক্ষ্য করো, ক্লোরিন কি বলতো? ক্লোরিন এটা অ্যানায়ন না? এটা একটা অ্যানায়ন, অর্থাৎ নেগেটিভ। এই নেগেটিভের দিকে এই যে পজিটিভ সেক্টর গুলো, এই যে পজিটিভ সাইড গুলা আকর্ষিত হবে। ঠিক আছে, পজিটিভ সাইড গুলা যুক্ত হবে। তাহলে দেখো হাইড্রোজেন পজিটিভ, এই যে হাইড্রোজেন আগে যুক্ত হলো, হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন আর অক্সিজেন কি অন্যদিকে, তাহলে এখানে হাইড্রোজেন, হাইড্রোজেন এই যে এখানে। ঠিক আছে, এখানে অক্সিজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন। দেখো অক্সিজেন কিন্তু ওই দিকে, আর এই ক্ষেত্রে হাইড্রোজেন ছিল ওই দিকে। ওকে, হাইড্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন। দেখো এই ক্ষেত্রে অক্সিজেন গুলা এই দিকে ছিল, অর্থাৎ পজিটিভ সাইডের দিকে ছিল নেগেটিভ সাইড গুলা। আর এইবার এটা যেহেতু হচ্ছে নেগেটিভ সাইড, এই জন্য পজিটিভ সাইড গুলা সামনে যাবে, অর্থাৎ হাইড্রোজেন গুলা সামনে গেল। তাহলে এদের ডেল গুলা আঁকায় দাও, ডেল প্লাস, 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 ডেল প্লাস। আর এটা কি হবে? ডেল টু মাইনাস, ডেল টু মাইনাস, ডেল টু মাইনাস, ডেল টু মাইনাস, ডেল টু মাইনাস। দেখো চিত্রটা এমন হবে। আর এটা তো বাদ, এটা পানির, এটা মনে রাখবা। ঠিক আছে, এই হচ্ছে তোমার চিত্র। ওকে, আশা করছি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। বুঝতে পারছো না? ইজি। ঠিক আছে, এই চিত্রটা আঁকাই দিবা, আর মুখে যেগুলা বললাম, একটু আগে যেগুলা লিখলাম, ওগুলা খাতায় লিখবা, তাইলে প্রশ্ন অ্যান্সার হয়ে যাবে। ওকে, আশা করছি বুঝতে পারছো। তো বুঝতে পারলে খুবই ইজি। ঠিক আছে, সবসময় নিজের প্রতি ভরসা রাখবা যে একটা প্রশ্ন পাওয়ার পরে তুমি সেটা সলভ করতে পারছো কিনা। ঠিক আছে, এই ভরসাটা যদি নিজের প্রতি রাখো, যে যেমনই হোক না কেন, প্রশ্ন যেমনই ঘুরায় পেঁচাই দিক না কেন, আমি পারবো, আমার প্রতি আমার নিজের এই কনফিডেন্সটা আছে, তাহলে দেখবা যে কোনো প্রশ্ন তোমরা সলভ করতে পারছো। ঠিক আছে, আর যদি তোমার ভিতরে এই গিল্টি ফিলটা না থাকে যে আমি আগে পারিনি এখনো পারছি না, তাহলে শেষ। ঠিক আছে, সবসময় নিজের কাছে নিজে সৎ থাকো, এতটুকুই তোমার কাছে ইনাফ হবে। ওকে, আসলে জীবনে চলতে গেলে জাস্ট সৃষ্টিকর্তার প্রতি ভরসা রাখতে হয়, ইবাদত করতে হয়, আর নিজেকে ভালো রাখতে হয়। নিজেকে ভালো রাখো, মানুষের প্রতি তোমার মায়া দয়া অনেক কিছু কাজ করবে, বাট সবার পরই নিজেকে ভালো রাখো। কারণ তুমি যখন খারাপ ছিলা, তখন তো মানুষ তোমাকে সাপোর্ট দেয়নি, তখনকার দিনগুলা তুমি কিভাবে পার করেছো সেগুলা তো কেউ দেখতে আসেনি। সো এখন মানুষের দিন খারাপ যাচ্ছে বলে তুমি তার জন্য একদম উৎসর্গ করে দিবা, আমি আমার ভালো থাকা বাদ দিয়ে তোমাকে একদম হেল্প করে উজাড় করে দিব, বাট আমার বিপদের সময় তোমাকে আমি পাশে পাইনি, তাইলে তোমার নিজের জীবন সম্পর্কে একটু ভাবা উচিত। ঠিক আছে, মানুষকে হেল্প করো, বাট নিজেকে মেরে ফেলে কাউকে হেল্প করার কোনো দরকার নেই। ঠিক আছে, সো মাঝে মাঝে একটু স্বার্থপর তো হওয়াই উচিত। ওকে, তো ভালো থাকো, সুস্থ থাকো, নিজের প্রতি ভরসা রাখো যে তুমি পারবা, জাস্ট এতটুকুই তোমাকে পারতে হবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।